আবারও বড় আকারে রাজপথে নামবে ছাত্র জনতা। এক বছরের হিসাব নিকাশ পাল্টে নতুন ঘটনা ঘটাতে হবে, নতুন বিপ্লব শুরু করতে হবে, নইলে আমাদের মুক্তি নেই। মহানগর সিটি কর্পোরেশনের অফিস দখল করে ফেলছে। আশ্চর্য বিষয়, আপনি চিন্তা করতে নিজে নিজেকে মেয়র ঘোষণা করে ফেলছে। এরা যদি ক্ষমতায় যায় তা অবস্থাটা কি হবে? সংস্কার কমিশনের অনেক কিছুই মানতে রাজি নয় বিএনপি। বিএনপি মনে করছে যে আগের সিস্টেম আর নিয়মেই তারা দেশ চালাবে। আসলে বর্তমান তরুণ তরুণীরা যে কতদূর আগিয়ে গিয়েছে সেদিকে তাদের খবর নাই। আগামী নির্বাচনে দেখা যাবে যে নতুন তরুণ তরুণীদের ভোটের মাঝে কোন দিকে ভারী হয় পাল্লা। সেই পাল্লা ভারীটা এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি ছেড়ে জামাত এবং এনসিপির দিকেই দেশের মানুষ বেশি চিন্তা করছে। আমরা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে শহীদ জিয়া রহমান দিয়ে আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু। আমাকে একটা সুযোগ দেন, মির্জা ফখরুল সহ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, সমাজসেবী, বুদ্ধিজীবী, আমাকে একটু সুযোগ দেন আপনাদেরকে ইজ্জত করার। আসসালামু আলাইকুম দর্শক, আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভিডিওর শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিওর শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন। তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন, তাই না, যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো চলুন তাহলে আর কথা কিসের, কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল্য বুঝে চলে যায়। হ্যাঁ দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা। সংস্কার কমিশনের অনেক কিছুই মানতে রাজি নয় বিএনপি। বিএনপি মনে করছে যে আগের সিস্টেম আর নিয়মেই তারা দেশ চালাবে। আসলে বর্তমান তরুণ তরুণীরা যে কতদূর আগিয়ে গিয়েছে সেদিকে তাদের খবর নাই। আগামী নির্বাচনে দেখা যাবে যে নতুন তরুণ তরুণীদের ভোটের মাঝে কোন দিকে ভারী হয় পাল্লা। সেই পাল্লা ভারীটা এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি ছেড়ে জামাত এবং এনসিপির দিকেই দেশের মানুষ বেশি চিন্তা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংস্কার কমিশনের অনেক কিছুই মানতে রাজি নয় বিএনপি, কারণ রাষ্ট্রপতির সাথে আর প্রধানমন্ত্রীর সাথে সরকারের ভারসাম্য আনার জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেই প্রস্তাবে বিএনপি একমত হতে পারছে না। প্রধানমন্ত্রীর কাছে ওই ধরনের শক্তি আর ওই পাওয়ার এখন সংস্কার কমিশন রাখতে চাচ্ছেন না, যেটার কারণে হাসিনার একনায়কতন্ত্র কায়েম করার সুযোগ পেয়েছিলেন, দুর্নীতি করে মিলিয়ন মিলিয়ন টাকা দেশে বিদেশে পাচার করার সুযোগ পেয়েছিলেন আওয়ামী লীগ। সেই সুযোগ আর বর্তমান সংস্কার কমিশন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দিতে চাচ্ছে না। কিন্তু বিএনপি এখানে বাদ সাজার চেষ্টা করছে। আপনাদের কাছে আমার প্রশ্ন রাখলাম যে কেটিভি 24 নিয়মিত যারা দর্শক আপনারা কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন যে বিএনপি যেই স্বপ্ন দেখছে আওয়ামী লীগ স্টাইলে অথবা বিএনপির পুরাতন আগে দুইবারের স্টাইলে রাষ্ট্র পরিচালনা করবে, সেই স্টাইলে আজকের যে তরুণ সমাজ আজকে যারা জন্ম নিয়েছে, যাদের বয়স এখন 30 থেকে 40-এর ভিতরে, তারা অনেকেই ভোট দেন নাই। নতুন যারা ভোটার হয়েছেন যাদের বয়স এখন 18। এখন এনসিপি আবার দাবি করেছে 16 বছরের তরুণ তরুণীরাও জানি ভোট দিতে পারে, যদি 16 বছরের তরুণ তরুণীরা ভোট দেয়। জামাত দাবি করেছে প্রবাসী 1.5 কোটি মানুষ যেন ভোট দিতে পারে। যদি জামাতের সেই 1.5 কোটি প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পেয়ে যা, তখন বিএনপির ঘরে মানে যে আশার আলো জেগে বসে আছে যে তারাই সরকার গঠন করবে, 200-র মতো আসন নিয়ে বিএনপি সরকারে যাবে, যেটার পক্ষে আমিও 2 দিন আগেও কথা বলতাম। কিন্তু আজকে সংস্কার কমিশনের সাথে বিএনপির যে দূরত্ব বাড়ছে, বিএনপির যে দূরত্ব তৈরি হচ্ছে, এগুলো কিন্তু লাইভ ভিডিও আমরা দেখতে পাচ্ছি। ঢাকায় বসে কে কার সাথে কি কথা বলছে, কে কার সাথে হাত মিলাচ্ছে, রাতের আধারেও কে কার সাথে চা কফি খাচ্ছে, কার বন্ধু কে হচ্ছে, এই সব কিছু মিলেই কিন্তু বাংলাদেশের মানুষ হিসাব নিকাশ করা শুরু করেছে আগামী নির্বাচনে কাকে ভোট দিবে। শোনা যাচ্ছে যে এনসিপি আর জামাতের ভিতরে ইতিমধ্যে আসন নিয়ে কথা হয়ে গিয়েছে। ঢাকার মধ্যে নাহিদ ইসলাম আসন পাচ্ছে, কুমিল্লার মধ্যে এনসিপি আসন পাচ্ছে, আরো যেখানে যেখানে এনসিপির পাওয়ারফুল নেতা আছে এবং যারা নিট এন্ড ক্লিন, দুর্নীতির সাথে জড়িত নাই, অনেকের বেলা অনেক কিছু অনেক গল্প আমরা ইতিমধ্যে শুনেছি, তাদেরকে বাদ দিয়ে জামাত এনসিপির নিরঙ্কুশ বিজয় আসতে পারে। নিট এন্ড ক্লিন যারা এনসিপির তরুণ তরুণীরা আছে, অনেক ডাক্তার, উচ্চশিক্ষিতা মেয়েরা আছেন এনসিপিতে, যাদেরকে জামাত সমর্থন দিবে এবং ইসলামী দলগুলা সমর্থন দিবে আগামী পার্লামেন্টের জন্য। তখন ভোটের হিসাব নিকাশটা গত 54 বছরের হিসাব নিকাশ পাল্টিয়ে ফেলবে বলেই অনেকে মনে করছে। প্রিয় দর্শক, গত 2001 সালের পরে গত 24 বছরে বাংলাদেশে কোনো ভালো নির্বাচন হয় নাই। 8 সালের নির্বাচন ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের পাতানো নির্বাচন, যেই নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার ছক তারা আগেই এঁটেছিলেন, যার কারণে বিএনপি জামাত আশা অনুপাতে কোনো আসন পাননি। তাই সেখান থেকে শুরু করলে 2001-এর পরে বাংলাদেশের 24 বছরে যদি 16 বছরের তরুণ তরুণীরা এবার ভোটার হয়, তাহলে সেই 1-এর 8 বছর পরে তার জন্ম, অথবা একে যারা জন্ম তাদের বয়স এখন 24 আর 25,
প্রিয় দর্শক, যাদের বয়স এখন 30, 35, 40, তারা জীবনে 40 পর্যন্ত তারা জীবনে অনেকেই ভোট দেন নাই, ভোট দেওয়ার সুযোগ পান নাই। 8-এর ভোটটাকে তো সঠিক জায়গায় ভোট হয় নাই। তাই আগামী নির্বাচনে এখন যে হিসাব নিকাশ বিএনপি করছে সেই হিসাব নিকাশ পাল্টিয়ে যেতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। তাই রাজনৈতিক বিশ্লেষকদের সাথে সুর মিলে আমি আপনাদের প্রিয় একজন কথা বলার মানুষ হিসাবে যারা কেটিভি 24-এ নিয়মিত আমার অনুষ্ঠান দেখার অপেক্ষা করেন তাদের জন্য বলছি যে বিএনপির সেই ভুলগুলা যদি পরিবর্তন না করে আশা অনুপাতে বিএনপির ভরাডুবি হবে কিনা সেই নিয়ে এখন চিন্তিত। আমরা বিএনপিকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, তারেক রহমান বীরের বেশে দেশে যাবে আমরা চাই, কিন্তু বিএনপি থেকে মাঝারি সারির কিছু নেতাকর্মী এখনো সেইভাবে বিরোধী পক্ষকে, বিরোধী দলগুলাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কটাক্ষ করে কথা বলছে। এভাবে চলতে থাকলে তারেক রহমান আর ডক্টর ইউনূস স্যারের মাঝে যে গত সপ্তাহে যেই বৈঠকটি হয়েছে সেই বৈঠকটির ফলপ্রসূ আশা বিএনপির ঘরে আসবে না। যদি না বিএনপি একেবারে নিট অ্যান্ড ক্লিন না হয়ে তাদের সন্ত্রাসী, চাঁদাবাজি, নিজস্ব দলের ভিতরে কুন্দল সবকিছু শেষ না করতে পারে, তাহলে আগামী নির্বাচনে ভালো ফলাফল বিএনপির জন্য কঠিন হবে বলেই আমি মনে করছি। আবারও বড় আকারে রাজপথে নামবে ছাত্র জনতা। 1 বছরের হিসাব নিকাশ পাল্টে নতুন ঘটনা ঘটাতে হবে, নতুন বিপ্লব শুরু করতে হবে, নইলে আমাদের মুক্তি নেই। দর্শক, নাহিদ ইসলামের একটা সাক্ষাৎকার আমার দেশ লিড নিউজ হিসেবে ছাপিয়েছে ফ্রন্ট পেজে, রেড কালার। প্রয়োজনে আবার দাঁড়াবো বুলেটের সামনে। বুলেটের সামনে দাঁড়াতে হবে না, রাজপথে নামলেই হবে, কারণ হাসিনা বুলেট মেরেছিল। কিন্তু আবার যদি আমরা সেকেন্ড বিপ্লব করতে রাজপথে নামি, ইউনূস সরকার হোক, কে বুলেট মারবে? কে না, ওই বিএনপির লোকজন সর্বোচ্চ ককটেল মারতে পারবে, কিন্তু কেউ বুলেট মারার সাহস করবে না। অতএব সিদ্ধান্ত নিয়ে রাজপথে নামলেই হবে। আমরা দেখছি যে প্রায় 1 বছর পূর্ণ হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতার, আমাদের বিপ্লবের, জুলাই বিপ্লবের, কিন্তু সেই বিপ্লব ব্যর্থ হতে চলছে। বিপ্লব ব্যর্থ হওয়ার সব বন্দোবস্ত 1 বছর শেষ হওয়ার আগেই ফাইনাল। যেমন ফেব্রুয়ারিতে একটা কারচুপি নির্বাচন হবে, একটা ভাগ বাটোয়ারা নির্বাচন হবে, এটা ফাইনাল। তারেক রহমানকে মোটামুটি নিশ্চয়তা হয়তো দেওয়া হয়েছে যে আপনি নেক্সট প্রাইম মিনিস্টার, আপনি ক্ষমতায় আসছেন, অতএব দেশে আসেন। নিশ্চিত হয়ে তারেক রহমান জুলাইয়ের শেষ সপ্তাহে দেশে আসার সিদ্ধান্ত নিয়েছে। 5 আগস্ট থাকবে বিএনপির দখলে। 5 আগস্ট ঘটিয়েছে ছাত্র জনতা, কিন্তু 5 আগস্ট থাকবে বিএনপির দখলে। যেমন তারেক রহমান দেশে এসে যদি 5 আগস্ট উদযাপন করে, তবে 5 আগস্টের আগে আগেই দেশে আসবেন তারেক রহমান হয়তো। তখন অন্য ছাত্র জনতা বা অন্য কারো ওইভাবে আলোচনা আসারই সুযোগ থাকবে না, তারেক রহমান ময় বাংলাদেশ হয়ে যাবে। এটা অনিবার্য, সরকারই সেই সুযোগ দিবে, সরকারই সেই পরিস্থিতি তৈরি করবে। এর মানে বিপ্লব করলো ছাত্র জনতা, কিন্তু বিপ্লবের ফল বা বিপ্লব উদযাপন এগুলো সব মানে এমনভাবে উপস্থাপন করা হবে 1 বছরের মধ্যে সব বিএনপি তারেক রহমান করেছে, তারা ক্ষমতা নিশ্চিত। এবং এটা জনগণের ভোটে না, এই ক্ষমতাটা ইউনূস ভাগ বাটোয়ারা করে হয়তো বা দিচ্ছে। তো এই জায়গাটায় আমাদের সংস্কার, ওই কথিত সংস্কার, লোক দেখানো কিছু সংস্কার হবে, বিচার ওই লোক দেখানো কিছু দৃশ্যমান অগ্রগতি হবে, আর দিন শেষে এগুলো কিছুই না। এই জায়গাটায় আবারও রাজপথে দাঁড়ানোর অনিবার্য প্রয়োজন আসে। প্রয়োজনে আবার দাঁড়াবো বুলেটের সামনে, এই কথা বলছেন নাহিদ ইসলাম। হ্যাঁ, প্রয়োজনে আবার বুলেটের সামনে না, রাজপথে দাঁড়াতে হবে, আর একটা বিপ্লব করতে হবে, যে বিপ্লবের মধ্য দিয়ে বিপ্লবী সরকার কায়েম করতে হবে, হাসিনার সংবিধান বাতিল করতে হবে, সংস্কার নিশ্চিত করতে হবে, সেনাবাহিনী সংস্কার করতে হবে, এক্সিস্টিং কাঠামো সব ভেঙে নতুন বাংলাদেশ করতে হবে। আমরা যে নতুন বাংলাদেশ 2.0 ইউনূস বলেছেন একসময়, রিসেট বাটন বাংলাদেশ 2, মানে এগুলো আসলে কিছু হয়নি, এগুলো সব সেই বাংলাদেশ ওল্ড হয়ে যাচ্ছে। এখন নতুন বাংলাদেশ কিংবা বাংলাদেশ 2 না, বাংলাদেশ ওল্ড হয়ে যাচ্ছে, বিএনপির কারণে পারেনি। এখন বিএনপি এটা করবে, এটা তো ছাত্র জনতা বুঝতো না। এই জন্য আগামী যে বিপ্লবটা হবে, এই বিপ্লবটা বিএনপির দুর্বিসন্ধি, ষড়যন্ত্র এগুলো মাথায় রেখে হবে। দর্শক, আমার দেশের সঙ্গে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম, সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারের অঘোষিত চুক্তি কাজ করেনি। দেখেন, সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারের অঘোষিত চুক্তি কাজ করেনি মানে কথা দিয়ে কথা রাখেনি, খুব সিরিয়াস। এর মানে কি, সামনে আমাদের আরো অনেক কিছু করণীয় আছে। সেনাপ্রধানের গাদ্দারির কারণে হয়তো আমাদের বিপ্লব পূর্ণতা পায়নি। আওয়ামী লীগকে, সফট আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার প্রজেক্ট তিনি নিয়েছেন ঘোষণা দিয়ে, আর নানান বিষয়ে। এই যে আমি একটা আলোচনায় বলেছি, আপনারা শুনেছেন হয়তো, অনেকে না শুনলে শুনবেন, যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, কখন হবে না, সুষ্ঠু হবে না, কারচুপি হবে, এগুলো নির্ভর করে সেনাবাহিনীর উপর। তারা চাইলে কারচুপি হবে না, তারা চাইলে কারচুপি হবে, তারা চাইলে বাগবাটোয়ারা হবে। এটাই হচ্ছে ফাইনাল কথা। আমি নানান যুক্তি দিয়ে, নানান অ্যানালজি দিয়ে, এক্সাম্পল দিয়ে, তথ্যপত্র দিয়ে বুঝিয়েছি যে এটা কেন। তো এই জন্য যেখানে নাহিদ বলছেন যে সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারের অঘোষিত চুক্তি কাজ করেনি, মানে সেনাবাহিনী কথা দিয়ে কথা রাখেনি, তো সেই জায়গাটায় আগামীর বাংলাদেশে আগামীর যে 5 আগস্ট আসবে, এই 5 আগস্ট হবে পরবর্তী 1 বছরের টার্নিং পয়েন্ট। গত বছরের 5 আগস্ট 1 বছরের টার্নিং পয়েন্ট ছিল, এই বছরের 5 আগস্ট হবে আরেক বছরের টার্নিং পয়েন্ট। সেকেন্ড রেভলিউশন করতে হবে 5 আগস্ট, নাইলে আমাদের মুক্তি নেই। ডিজিএফআই, র্যাব, গুম কমিশন নিয়ে নানান সন্দেহ সংশয়, মানে সে এখনো সেই পুরনো বৃত্ত। জুলাই সনদ না হলে বিপদের সংখ্যা। দেখুন, জুলাই সনদ হবে এটা এখনো নিশ্চিতভাবে নাহিদ ইসলামরা বলতে পারছে না। তো এটা আমাদের জন্য আরো বেশি আশঙ্কার, আরো বেশি টেনশনের, উদ্বেগের। আমরা যদি এই রিপোর্টটা একটু বিশ্লেষণ করি দর্শক, তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের বর্তমান বাস্তবতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এটা স্পষ্ট যে ক্ষুব্ধ, আমাদের আগের বিপ্লব সফল হচ্ছে না, নতুন বিপ্লব করতে হবে।
ওই ভাগ বাটোয়ারা বন্দোবস্ত করে বিএনপি ক্ষমতায় বসিয়ে দেয়। এই তিনি প্রয়োজনে আবার রাজপথের সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে, এর কোনো বিকল্প নেই। এবার আগের এই গত এক বছরের ভুল মাথায় নিয়ে যদি 5 আগস্ট আরেকটা বিপ্লব আমরা করতে পারি, আমার মনে হয় যে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে 5 আগস্ট বিপ্লবী সরকার চাই আমরা, এই সরকার যদি হবে না। ইউনূসই থাকবে, ইউনূসের প্রতি এখন আস্থা, কিন্তু সেটা হবে বিপ্লবী সরকার এই সংবিধানকে লাথি দিয়ে। এছাড়া সমাধান নেই। অথবা হয় বিপ্লবী সরকার, না হলে সর্বদলীয় জাতীয় সরকার। প্রচলিত কাঠামোতে হবে না। সর্বদলীয় জাতীয় সরকার না হলে নির্বাচন কারচুপি হবে। এই যে বললাম সরকারের সাথে গোপন চুক্তি ইউনূসকে ম্যানেজ করে ফেলা সম্ভব হয়তো আমি বলছি না নিশ্চিত। নাহিদ বলেছেন সেনাবাহিনী, রাজনৈতিক দল, ছাত্র ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি অঘোষিত চুক্তি হয়েছিল, সেই চুক্তি মানা হচ্ছে না। এখন মানা যেহেতু হচ্ছে না, আবার রাজপথে নামতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। রাজপথে নেমে আবার ছাত্র জনতা রাজপথে ঠিক করবে পরবর্তী গন্তব্য। এই কথিত ঐক্যমত্য কমিশনের মিটিং এ না, আর লন্ডনে না, বাংলাদেশের পরবর্তী গন্তব্য ঠিক হবে আবারও রাজপথে, শহীদ মিনারে, শাহবাগে। সেই চুক্তি মানা হচ্ছে না। এটা মানা না হলেই আবার আমাদের মাঠে নামতে হবে, হয়তো বুলেটের সামনে দাঁড়াতে হতে পারে। আমার দেশের সঙ্গে একান্ত সাক্ষাৎ এই বুলেটের সামনে, এটা হয়তো সেনাবাহিনীর সন্দেহজনক ভূমিকার কারণে বলেছেন, কারণ সেনাবাহিনী চাইলে আবার অঘটন ঘটাতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস একা হয়ে গেছেন এই কথা বলছেন, মানে ইউনূসের প্রতি এখনো আস্থা, কিন্তু নাহিদের ধারণাটা হয়তো এরকম যে ইউনূসকে জোর করে চাপ দিয়ে বিএনপি সেনাপ্রধান তারেক রহমান বা বিএনপি ক্ষমতা আনার ক্ষেত্রে রাজি হয়ে গেছেন। সংস্কার না, একটু নামকা সংস্কার করে বিএনপি ক্ষমতা দিয়ে চলে যাবেন, হয়তো ইউনূস বাধ্য হয়ে সেদিকে গেছেন, এরকম একটা পারসেপশনও আছে। আমরা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু। আমাকে একটা সুযোগ দেন, মির্জা ফখরুল সহ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, সমাজসেবী, বুদ্ধিজীবী, আমাকে একটু সুযোগ দেন আপনাদেরকে ইজ্জত করার। Allow me to respect you, allow me to love you, allow me to portray you as a good human being. প্রত্যেকদিন সংস্কার ও শেখ হাসিনা যেরকম উন্নয়ন বলতো, এরা সংস্কার বলতেছে। আরে সংস্কার তো বহু আগে দিয়ে দিচ্ছি আমরা, তোমরা কি সংস্কার করবা? সংস্কার করতে হবে জনগণের মতামত নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টের সংস্কার। এর বাইরে আবার কিসের সংস্কার? এর বাইরে কোনো সংস্কার নেই। সংস্কার হবে পার্লামেন্টের জনগণের ভোট নিয়ে, মতামত নিয়ে হবে। মির্জা ফখরুল এই ব্যাটা কি বিএনপি করে না ভারতের বিজেপি করে? শব্দ তো দুইটা না, বিএনপি আর বিজেপি, খালি জেটা বাদ, রাইট? এই লোকটা কি করে? বিএনপি করে না বিজেপি করে? এই যে একটা লোক যে কথা বললো আমির খসরু মাহমুদ, আপনি যে বলছেন বিএনপি কোনো সংস্কার চায় না, আপনি এইমাত্র বলছেন না? আপনি তো এইমাত্র বলছেন বিএনপি সংস্কার চায় না, রাইট? এই লোকটা কি বিএনপি করে নাকি এই লোকটা বিজেপি করে? বিএনপি বিজেপি, এই লোকটা কি করে? তো এই লোকটা যদি এই কথা বলে থাকে, আপনি কি করে বলেন যে বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার? ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মির্জা ফখরুল, আপনার বয়স নিয়ে আমি খোটা দেব না, কিন্তু আপনার কি দিস ইজ দ্য আর্লি সাইন অফ আলজাইমার অর পার্কিনসন অর সামথিং এলস? এখন আমি তো আপনাদেরকে বলছি আপনারা দায়িত্ব পালন করেন না। বিএনপির কিছু বেশ্যাল নেতা আছে, বিএনপির কয়েকজন ভারতীয় বেশ্যা আছে, তার ভিতরে আপনি একজন, মির্জা আব্বাস একজন। ভারত আপনাদের কি খেতাব দেওয়া উচিত জানেন? ভারতীয় বেশ্যা মির্জা ফখরুল, ভারতীয় বেশ্যা মির্জা আব্বাস, ভারতীয় বেশ্যা আব্দুল আউয়াল মিন্টু, ভারতীয় বেশ্যা আমির খসরু মাহমুদ, ভারতীয় বেশ্যা আমানুল্লাহ আমান, ভারতীয় বেশ্যা সানা ওবায়দ, ভারতীয় বেশ্যা সালাউদ্দিন, ভারতীয় বেশ্যা রুমিন ফারহানা। আপনাদের যখন নৈতিকতা থাকে না, আপনারা নীতি কথা শোনান। আপনাদের সম্পর্কে, আমার কথা বাদ দেন, আমি জেকব মিল্টন কি বলেছি আপনাদের সম্পর্কে, আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি বলেছে? আমরা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু, মালিক হয়েছেন, তিনারা সব বেঈমানি দালালি করে নাই মির্জা ফখরুল? মোসাদ্দেক হোসেন ফালু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না? মির্জা আব্বাস মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই? আমির খসরু মাহমুদ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই? আব্দুল আউয়াল মিন্টু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই? সাদেক হোসেন খোকা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই? আপনি, আপনার ভাই এখন ঠাকুরগাঁয়ে বৈশা আপনার নাম বেচা, এবং আপনি এই দুর্নীতির সাথে জড়িত হন নাই?
এখন আপনারা যদি আমাকে বলেন যে এটা কি ধরনের প্রতিবাদ হইল শুয়োরের বাচ্চা বলার, মির্জা ফখরুল, আপনি যদি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসাবে, একজন নীতিবান রাজনীতিবিদ হিসাবে, একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসাবে আপনি যদি আপনার দায়িত্ব পালন করেন, সচেতনভাবে আপনার উপরে অর্পিত ইমানি দায়িত্ব আপনি পালন করেন, আপনাকে কেউ শুয়োরের বাচ্চা বলবে না, আপনাকে কেউ বিন্দুমাত্র অসম্মান করবে না, আপনার দিকে সবাই শ্রদ্ধার চোখে তাকাবে। আমার মতো জেকব মিল্টন আপনার পা ছুঁয়ে কদমবুসি করবে, ঘরে ঘরে জেকব মিল্টনরা জন্মাবে এবং আপনাদেরকে ভালোবাসবে, ইজ্জত করবে। কিন্তু যেই মুহূর্তে আপনার মতো ফ্যাসাদ পড়া, মুখোশ পড়া শিক্ষিত, মুখোশ পড়া দেশপ্রেমিক, মুখোশ পড়া রাজনীতিবিদ, মুখোশ পড়া খুনি, মুখোশ পড়া চোর, মুখোশ পড়া ধর্ষক যখন রাজনীতিবিদের ভূমিকায় অবতীর্ণ হবেন, তখনও ঘরে ঘরে জেকব মিল্টন জন্মাবে এবং ওই জেকব মিল্টনরা আপনাকে আর স্যার ডাকবে না, আপনাকে কুত্তার বাচ্চা ডাকবে, আপনাকে শুয়োরের বাচ্চা ডাকবে, আপনাদেরকে ভারতীয় খানকি ডাকবে। যেদিন আপনি মির্জা ফখরুল ভারতীয় দালালি বাদ দিবেন, বাংলাদেশের রাজনীতিবিদরা, শুধু আপনি না, রাজনীতিবিদ নামধারী প্রত্যেকটা মানুষ যে ধর্মেরই হোক না কেন, তারা যদি আমার দেশমাতা বাংলাদেশের প্রতি ইমানি দায়িত্ব পালন করে, আমার মতো মিলিয়ন জেকব মিল্টনের জন্ম হবে আপনাদের পা ছুঁয়ে সালাম করার জন্য, আপনাদের ছবি গলায় ঝুলিয়ে হাঁটার জন্য, আপনাদেরকে ইজ্জত করার জন্য। আর যদি আপনার মতো ভণ্ড রাজনীতিবিদ জন্মায়, আপনার মতো লম্পট রাজনীতিবিদ জন্মায়, মির্জা আব্বাসের মতো চোর জন্মায়, মির্জা আব্বাসের মতো খুনি জন্মায়, মির্জা আব্বাসের মতো 2 টাকার ব্যবসার দালাল জন্মায়, তাদের জন্য বাংলাদেশে কে কি বলবে আমি তা জানি না, কিন্তু আমি এক বাংলাদেশের দালাল, বাংলা মায়ের দামাল ছেলে, আমি জেকব মিল্টন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, আজকের টপিকটা ছিল কি। তো যদি বুঝে থাকেন, যদি জেনে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটা কি সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।